সাতটি মুসলিম প্রধান দেশের অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে 4 মাসের নিষেধাজ্ঞায় ট্রাম্পের সই, না মানার ঘোষণা নিউ ইয়র্ক মেয়রের। ট্রাম্পের সঙ্গে থেরেসা মের বৈঠক, রাশিয়ার উপর মার্কিন অবরোধ বহাল রাখার পক্ষে ব্রিটিশ প্রধানমন্ত্রী। মস্কোর সঙ্গে সুসম্পর্ক চাইলেও এর কোনো নিশ্চয়তা নেই বললেন ট্রাম্প। অভ্যুত্থান চেষ্টায় জড়িত 8 তুর্কি সেনাকে গ্রিসের ফেরত না দেওয়ার সিদ্ধান্তে তুরস্কের ক্ষুব্ধ প্রতিক্রিয়া। দেশটির সঙ্গে শরণার্থী চুক্তি বাতিলের হুমকি আঙ্কারার। এবং বর্ণিল আয়োজনে দেশে দেশে চীনা চান্দ্রবর্ষ বরণ, বিশ্ববাসীর শান্তি ও উন্নয়ন কামনায় ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি পারমিতা হিম। পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী এবার মুসলিম সংখ্যাগরিষ্ঠ 7টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের সাময়িক নিষেধাজ্ঞা জারি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে ওবামা প্রতিশ্রুত সিরীয় শরণার্থী গ্রহণ প্রক্রিয়াও স্থগিত হয়ে গেল। একই সঙ্গে অভিবাসী নিয়ন্ত্রণে শুক্রবার অতিরিক্ত যাচাই বাছাই প্রক্রিয়া আবারও চালু করার নির্বাহী আদেশে সই করেন তিনি। এদিকে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ ও দেশটি থেকে আমদানি করা পণ্যের ওপর বাড়তি করারোপের জেরে সম্পর্কের অবনতি হবে না বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। কয়েকদিন ধরে গণমাধ্যমে আলোচনার পর শুক্রবার যুক্তরাষ্ট্রে মুসলিম অভিবাসীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করায় ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করে শত শত মানুষ। কানেটিকাট, ফ্লোরিডা ও মিনেসোটার কয়েকটি শহরে ট্রাম্পকে বর্ণবাদী উল্লেখ করে শরণার্থী ও অভিবাসীদের স্বাগত জানানো হয়। এদিন ভার্জিনিয়ার আর্লিংটনে পেন্টাগন দপ্তরে প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন জেমস ম্যাটিস। এই সময় মার্কিন প্রেসিডেন্টকে পেন্টাগনে স্বাগত জানিয়ে দেশের নিরাপত্তায় তার উপর আস্থা রাখায় ট্রাম্পকে ধন্যবাদ জানান ম্যাটিস। প্রেসিডেন্ট ট্রাম্পও ম্যাটিসকে প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে যোগ্য ব্যক্তি বলে আখ্যা দেন। সেখানে জঙ্গিবাদ প্রবণ উল্লেখ করে 7টি মুসলিম দেশ সিরিয়া, ইরাক, ইরান, ইয়েমেন, লিবিয়া, সোমালিয়া ও সুদানের অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে 3 মাসে নিষেধাজ্ঞা জারি করা হয়। পাশাপাশি অভিবাসী নিয়ন্ত্রণে অতিরিক্ত যাচাই বাছাইয়ের নির্বাহী আদেশেও সই করেন প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রাম্পের নির্বাহী আদেশে বলা হয়, যুক্তরাষ্ট্রে শরণার্থী গ্রহণ কার্যক্রম আগামী 120 দিনের জন্য স্থগিত থাকবে। অভ্যন্তরীণ নিরাপত্তা বৃদ্ধি ও জঙ্গিবাদ ঠেকাতেই এই পদক্ষেপ বলে জানান ট্রাম্প। Measures to keep radical ইসলামী উগ্রবাদ ও অন্য দেশ থেকে সন্ত্রাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ রুখে দিতেই এ পদক্ষেপ নিয়েছি। আমাদের শান্তিপ্রিয় দেশে তাদের স্থান নেই। যারা মার্কিন মূল্যবোধকে সমর্থন করে ও আদর্শকে ভালোবাসে, যুক্তরাষ্ট্র শুধু তাদেরই স্বাগত জানাবে। We only want to admit those into our country. বিশ্লেষকেরা বলছেন, ট্রাম্প যুক্তরাষ্ট্রে অভিবাসীদের প্রবেশের সাময়িক নিষেধাজ্ঞা জারি করলেও তা পরবর্তীতে আরও বাড়ানো হতে পারে। শুক্রবারই মার্কিন গণমাধ্যম সিবিএন এর সঙ্গে সাক্ষাৎকারী ট্রাম্প জানান, অভিবাসী প্রবেশের ক্ষেত্রে যে কোনো দেশের নির্যাতিত সংখ্যালঘুদের প্রাধান্য দেওয়া হবে। এক্ষেত্রে সিরীয় মুসলিম শরণার্থীদের তুলনায় খ্রিস্টানদের অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করেন তিনি। পাশাপাশি মেক্সিকো ও সুপ্রিম কোর্টের বিচারপতির শূন্য পদে নিয়োগের বিষয়েও কথা বলেন ট্রাম্প। মেক্সিকো থেকে আমদানি করা পণ্যের উপর 20% করারোপের বিষয়টি এখনো চূড়ান্ত নয়। দেয়াল নির্মাণের অর্থায়ন সহ কয়েকটি বিষয়ে মেক্সিকোর প্রেসিডেন্টের সঙ্গে আমার কথা হয়েছে। সম্পর্ক অবনমনের সুযোগ নেই, আর শিগগিরই সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ চূড়ান্ত করা হবে। এদিকে মেক্সিকোর বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট খড়গহস্ত হওয়ার পর অর্থনৈতিক ও বাণিজ্যিক প্রয়োজনে দেশটির পাশে থাকার আশ্বাস দিয়েছে পেরু ও কলম্বিয়া। সীমান্তে দেয়াল নির্মাণ করা হলে তা যুক্তরাষ্ট্র ও মেক্সিকো দুই দেশের জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলবে বলে মন্তব্য করেছেন বার্লিনের মেয়র মাইকেল মুয়েলার। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 7টি মুসলিম প্রধান দেশের অভিবাসীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করলেও নিউ ইয়র্কে তাদের স্বাগত জানাবেন বলে জানিয়েছেন শহরের মেয়র বিল ডি ব্লাজিও। শুক্রবার ট্রাম্পের নির্বাহী আদেশের প্রতিক্রিয়ায় এক বিবৃতিতে ব্লাজিও বলেন, নিউ ইয়র্কের মূল্যবোধের প্রতি অটল অবস্থানে থেকেই এ সিদ্ধান্ত তাদের। যুক্তরাষ্ট্র বহু বিশ্বাস ও সমানাধিকারের বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত উল্লেখ করে মেয়র বলেন, এই নির্বাহী আদেশের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প একটি লজ্জাকর বার্তা দিলেন, যা যুক্তরাষ্ট্রের মূল্যবোধের পরিপন্থী। যুক্তরাষ্ট্র বিশ্বের মানুষের কাছে আশার প্রতীক এবং সন্ত্রাসের শিকার অভিবাসীদের নিষেধাজ্ঞা না দিয়ে পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত বলে মন্তব্য করেন ব্লাজিও। নিজেকে অভিবাসী দৌহিত্র পরিচয় দিয়ে নিউ ইয়র্কের মেয়র বলেন, ট্রাম্পের অভিবাসী বিরোধী সিদ্ধান্ত তাকে মর্মাহত করেছে। এদিকে যুক্তরাষ্ট্রে গর্ভপাতের বিরোধিতা করে সমাবেশ করেছে কয়েকশো মানুষ। শুক্রবার মার্চ ফর লাইফ
শিরোনামের এই সমাবেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গর্ভপাত বিরোধী অবস্থানের প্রতি সমর্থন জানানো হয়। সমাবেশে যোগ দিয়ে প্রতিবাদকারীদের সঙ্গে সংহতি জানান ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। বর্তমান মার্কিন প্রশাসন গর্ভপাত আইনটি বাতিলের পক্ষে উল্লেখ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রে আবারও প্রাণের জয় হবে। ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টা ক্যালিন কনওয়েও এই সমাবেশে যোগ দেন। এর আগে ট্রাম্পের দায়িত্ব গ্রহণের পরদিন গত শনিবার গর্ভপাত সহ অন্যান্য নারী অধিকারের দাবিতে ওয়াশিংটন, নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে অন্তত ৩০০ সমাবেশে যোগ দেন কয়েক লাখ নারী। 1973 সালের 27শে জানুয়ারি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট গর্ভপাতকে বৈধতা দেওয়ার পর থেকে প্রতি বছরই এই দিনটিতে প্রতিবাদ সমাবেশ করে গর্ভপাতের বিরোধীরা। রক্ষণশীল রিপাবলিকানরাও এই আইনের বিরোধী। রাশিয়ার উপর মার্কিন নিষেধাজ্ঞা বহাল থাকা উচিত বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথম বিদেশি নেতা হিসেবে দেখা করে এমন মন্তব্য করেন তিনি। মে আরও জানিয়েছেন, ট্রাম্প রানী দ্বিতীয় এলিজাবেথের আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং এ বছরের শেষের দিকে ব্রিটেন সফরে যাবেন। এদিকে ভবিষ্যতে দুদেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন ট্রাম্প। তিনি বলেছেন, ইইউ থেকে বেরিয়ে যাওয়া স্বনির্ভর যুক্তরাজ্য বিশ্বের জন্য আশীর্বাদ। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর এক সপ্তাহের মধ্যে এটিই প্রথম কোনো রাষ্ট্রপ্রধানের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎ। হোয়াইট হাউসে থেরেসা মেকে উষ্ণ অভ্যর্থনা জানান নতুন প্রেসিডেন্ট। বৈঠকে বসার আগে এভাবেই সাংবাদিকদের ছবি তোলার সুযোগ দেন দুজন। বৈঠকের পর তারা হাজির হন সংবাদ সম্মেলনে। এ বৈঠক নিয়ে আগে থেকেই বিশ্লেষকরা বলছিলেন, নেটো, রাশিয়া ও বাণিজ্য বিষয় প্রাধান্য পাবে। অনেকটা তাই হয়েছে বলে আভাস পাওয়া গেল ট্রাম্পের বক্তব্যে। বিশ্ব শান্তির জন্য দুদেশের সম্পর্ক শক্তিশালী করা জরুরি। আশা করছি সামরিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক ক্ষেত্রে আমরা মজবুত অংশীদারিত্ব গড়ে তুলতে পারব। যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের সার্বভৌমত্বকে সম্মান করে। ইইউ থেকে বেরিয়ে আসায় যুক্তরাজ্য এখন স্বাধীন। ব্রেক্সিট বিশ্বের জন্য আশীর্বাদ। রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের কথা আগে থেকেই বলে আসছেন ট্রাম্প। আর তাই ইউক্রেন ইস্যুতে রাশিয়ার উপর যুক্তরাষ্ট্রের অবরোধ উঠিয়ে নেবেন কিনা সে প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, অবরোধ নিয়ে আলোচনার সময় এখনো আসেনি। তবে তিনি বলেন, রাশিয়া ও চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে তিনি আগ্রহী। তবে থেরেসা মে বলেছেন, রাশিয়ার উপর অবরোধ অব্যাহত রাখা উচিত। নেটো নিয়ে ট্রাম্প সবসময় বিরূপ মনোভাব দেখালেও মে জানিয়েছেন, নেটোর পক্ষে ট্রাম্পের পূর্ণ সমর্থন আছে। এ সময় চলতি বছরে রানী দ্বিতীয় এলিজাবেথের আমন্ত্রণে ট্রাম্প যুক্তরাজ্য সফরে যাবেন বলেও জানান মে। এছাড়াও আইএস বিরোধী অভিযানে দুদেশ একসঙ্গে কাজ করবে বলেও জানান তিনি। ক্ষমতা নেয়ার পরপরই ডোনাল্ড ট্রাম্প আমাকে আমন্ত্রণ জানানোয় আমি সম্মানিত বোধ করছি। আইএসকে ধ্বংস করতে দুদেশই কাজ করছে, তবে আমাদের শক্তি আরো কয়েক গুণ বাড়াতে হবে। এ বিষয়ে আমরা আলোচনা করেছি। সম্মিলিত প্রতিরক্ষা ব্যবস্থা অক্ষুণ্ণ রাখতে ন্যাটোকে স্বীকৃতি দিতে আমরা একমত হয়েছি। মিনস্ক চুক্তি পুরোপুরি কার্যকর না হওয়া পর্যন্ত রাশিয়ার উপর যুক্তরাষ্ট্রের অবরোধ অব্যাহত রাখা উচিত বলে আমি মনে করি। এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নে কথা বলেছি আমি। তবে ইইউ ট্রাম্পকে নিয়ে শঙ্কার মধ্যে আছে। ট্রাম্পের বিভিন্ন বিতর্কিত নীতির কথা উল্লেখ করে ফরাসি প্রেসিডেন্ট ফ্রান্সোয়া ওলাদ সতর্ক করে বলেছেন, ট্রাম্প প্রশাসন ইউরোপের জন্য চ্যালেঞ্জ। তিনি বলেন, শুধু বাণিজ্য নয়, বিশ্বজুড়ে সংঘাত মোকাবিলায়ও ইউরোপকে চ্যালেঞ্জের মুখে ফেলছে ট্রাম্প প্রশাসন। বার্লিনে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন ওলাদ। এদিকে মুক্ত বাণিজ্য বাধার সম্মুখীন হলে অর্থনৈতিক নানা সমস্যার সম্মুখীন হওয়ার আশঙ্কা করেন মার্কেল। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। রাশিয়ার সঙ্গে সুসম্পর্ক চাইলেও এর কোনো নিশ্চয়তা নেই বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দায়িত্ব গ্রহণের আগে রাশিয়ার উপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেয়ার ইঙ্গিত দিলেও শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, তিনি এ বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলতে পারবেন না। মস্কোর স্থানীয় সময় শনিবার রাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্প টেলিফোনে কথা বলবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস এবং ক্রেমলিন। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের দায়িত্ব গ্রহণের পর এটিই হবে তাদের প্রথম ফোন আলাপ। এতে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন সহ নির্দিষ্ট কিছু বিষয়ে মতবিনিময় হতে পারে বলে জানিয়েছে ক্রেমলিন। আন্তর্জাতিক সময়ে আরো দেখবেন, ইরাকি তুর্কি বাহিনীর বিমান হামলায় পিকেকের 60 সদস্য নিহত। সোমালিয়ার সেনা ঘাঁটিতে জঙ্গি গোষ্ঠী আল শাবাবের হামলায় নিহত 57 সেনা। আগামী মাসে জেনেভায় অনুষ্ঠেয় সিরিয়া শান্তি আলোচনা রাশিয়া স্থগিত করলেও তা যথাসময়ে অনুষ্ঠানের আশা প্রকাশ করেছে জাতিসংঘ। শুক্রবার সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত মিশচুরার মুখপাত্র ইয়ারা শরীফ জানান, আলোচনা স্থগিত হওয়ার বিষয়টি এখনো নিশ্চিত নয়।
সিরিয়া বিষয়ে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে আলোচনার জন্য আগামী মাসে স্টাফান ডি মিস্টুরা নিউ ইয়র্ক সফরে যাবেন বলেও জানান তিনি। শুক্রবার মস্কোয় সিরিয়ার কয়েকটি বিরোধী দলীয় প্রতিনিধির সঙ্গে বৈঠকের পর জেনেভা আলোচনা স্থগিত করার কথা জানান রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। এদিকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের অসুস্থ হয়ে পড়ার খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছে দামেস্ক। প্রেসিডেন্ট কার্যালয়ের এক বিবৃতির বরাতে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানায়, প্রেসিডেন্ট আসাদ সম্পূর্ণ সুস্থ আছেন এবং সরকার প্রধান হিসেবে তিনি তার স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যাচ্ছেন। তুরস্কের অভ্যুত্থান চেষ্টায় জড়িত ৮ সেনাকে গ্রিস ফেরত না দিলে গ্রিসের সঙ্গে শরণার্থী চুক্তি বাতিলের হুমকি দিয়েছে তুরস্ক। গ্রিসে আশ্রয় নেওয়া ওই সেনাদের নিজ দেশে ফেরত না পাঠাতে গ্রিক সুপ্রিম কোর্টের রুল জারির পর এই হুমকি দিল তুর্কি সরকার। এর পরিপ্রেক্ষিতে তুর্কি সরকার শরণার্থী চুক্তিকে বেশ ভালোভাবেই ব্যবহার করছেন বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। গত বছরের জুলাই মাসে তুরস্কের সেনা অভ্যুত্থানের পর ৮ তুর্কি সেনা গ্রিসে আশ্রয় নেন। এরপর থেকে তুর্কি সরকার তাদের ফেরত পাঠানোর দাবি করে আসলেও তা প্রত্যাখ্যান করে ওই সেনাদের নিজ দেশে ফেরত না পাঠাতে রুল জারি করে গ্রিক সুপ্রিম কোর্ট। ৩ মেজর, ৩ ক্যাপ্টেন এবং ২ সার্জেন্ট সহ ওই ৮ সেনা সদস্যের জীবনের ঝুঁকির আশঙ্কায় এই রুল জারি করা হয়। গ্রিক সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের পরপরই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে তুর্কি সরকার। সেনাদের ফেরত না পাঠালে গ্রিসের শরণার্থীদের প্রবেশ ঠেকাতে ইইউ তুরস্ক শরণার্থী চুক্তিও বাতিলের হুমকি দেয় তুরস্ক। এটা কোনো বৈধ সিদ্ধান্ত নয়। গ্রিস তুরস্কের কুয়ের সঙ্গে জড়িতদের মদদ দিচ্ছে। তারা পিকেকের মতো সন্ত্রাসীদের প্রশিক্ষণ দিয়েও সহায়তা করছে। চাপের মুখে পরে তা বন্ধ করলেও এই সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়। এতে দুদেশের সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব পড়বে। এর মধ্যেই তুরস্কের এই হুমকির সমালোচনা করে মার্কিন রাজনৈতিক বিশ্লেষক ড্যানিয়েল প্যাট্রিক ওয়েলস বলেছেন, গেল ১ বছরে শরণার্থী ইস্যুকে ব্যবহার করছে তুরস্কের প্রেসিডেন্ট। একই সঙ্গে ইইউ এর সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্ক রক্ষার ক্ষেত্রে তুর্কি সরকারের এই আচরণ হুমকি বলেও মন্তব্য করেন তিনি। এরদোয়ান নিজেদের স্বার্থে শরণার্থী ইস্যুকে বারবার সামনে নিয়ে আসছে এবং এটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। আর ইইউ শরণার্থী সংকট নিয়ে এতই উদ্বিগ্ন যে তারা হয়তো গ্রিসের সিদ্ধান্ত পরিবর্তনে তাদের উপর চাপ প্রয়োগের চেষ্টা করবে। তবে তুরস্কের সঙ্গে শরণার্থী বিষয়ে সহযোগিতাপূর্ণ সম্পর্ক অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেছেন ইউরোপীয় ইউনিয়নের এক মুখপাত্র। শিরিন আক্তার, সময় সংবাদ। ইরাকের দক্ষিণাঞ্চলে বিমান হামলায় কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকের অন্তত ৬০ সদস্য নিহত হয়েছে। শুক্রবার তুরস্কের সামরিক সূত্রের বরাতে প্রেস টিভি জানায়, তুর্কি সীমান্তের কাছে ইরাকের দক্ষিণাঞ্চলে কুর্দি অধ্যুষিত এলাকায় এ অভিযান চালায় তুর্কি বাহিনী। এতে ঘটনাস্থলেই অর্ধশতাধিক পিকেকে সদস্য নিহত হয়। এছাড়া আহত হয় আরও বেশ কয়েকজন। হামলাগুলো গত ১৩ ও ১৪ জানুয়ারি চালানো হয়েছিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। গেল ১৬ জানুয়ারি তুরস্কের দিয়ার বাকির এলাকার একটি রাস্তায় বোমা হামলায় ৪ তুর্কি পুলিশ নিহত হয়। ওই হামলায় আহত হয় বেশ কয়েকজন। গত মাসে দেশটির সেনাবাহিনীর অভিযানে অন্তত ১১০ পিকেকে সদস্য নিহত হয়। সোমালিয়ার প্রত্যন্ত অঞ্চলের একটি সেনা ঘাঁটিতে হামলার দাবি করেছে জঙ্গি গোষ্ঠী আল শাবাব। তবে ওই হামলায় অন্তত ৫৭ জন সেনা সদস্য নিহত হয়েছে বলেও জঙ্গি গোষ্ঠীর পক্ষ থেকে দাবি করা হয়। এদিকে সেনাবাহিনীর পক্ষ থেকে এ দাবি অস্বীকার করা হয়েছে। তারা বলছেন, জঙ্গি গোষ্ঠীর হামলা প্রতিহত করা হয়েছে। আল শাবাবের মুখপাত্র জানান, শুক্রবার কুলবিয়াও শহরের একটি প্রত্যন্ত অঞ্চলে আফ্রিকা ইউনিয়নের একটি সেনা ঘাঁটিতে আল শাবাব ২ যোদ্ধা আত্মঘাতী গাড়ি বোমা হামলা চালায়। এতে অন্তত ৫৭ জন সেনা সদস্য নিহত হয়। এটি তাদের অন্যতম সাফল্য বলেও দাবি করে ওই মুখপাত্র। তবে সেনাবাহিনীর এক মুখপাত্র এই হামলার দাবি অস্বীকার করে জানান, জঙ্গি গোষ্ঠীর হামলা সেনাবাহিনী প্রতিহত করেছে। দীর্ঘদিন ধরেই তারা এ ধরনের অপপ্রচার চালিয়ে আসছে। জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। নাইজেরিয়ায় জঙ্গি সংগঠন বোকো হারামের তৎপরতায় হুমকির মধ্যে পড়েছে অন্তত ১৮ লাখ মানুষের কাছে ত্রাণ সরবরাহ কার্যক্রম। এসব নাইজেরীয় নাগরিকের বেশিরভাগই অপুষ্টিতে ভুগছে বলে জানিয়েছে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম WFP। সংগঠনটি জানায়, গেল ৮ বছরে বোকো হারামের হামলায় নাইজেরিয়ার বিভিন্ন এলাকায় ১৫,০০০-এরও বেশি মানুষ নিহত হয়েছে। গৃহহীন হয়েছে অন্তত ২০ লাখ মানুষ। এদের মধ্যে প্রায় ৪৪ লাখ নাইজেরীয় খাদ্য, চিকিৎসা ও বাসস্থান সংকটে রয়েছে বলে সতর্ক করেছে সংগঠনটি।
এর পরিপ্রেক্ষিতে জানুয়ারিতে অপুষ্টি ও স্বাস্থ্য ঝুঁকিতে থাকা প্রায় 3 লাখ নাগরিকের কাছে ত্রাণ পৌঁছানোর উদ্যোগ নেওয়া হলেও বোকো হারামের হামলার কারণে তা ব্যর্থ হয়। এতে উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি। এবছর ইয়েমেনের খাদ্য সংকট দুর্ভিক্ষে পরিণত হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। 20 লাখেরও বেশি মানুষের জন্য জরুরি ভিত্তিতে খাদ্যের প্রয়োজন। এবছর দেশটিতে অপুষ্টির শিকার শিশুদের সংখ্যা 63% গিয়ে দাঁড়াতে পারে বলে জানিয়েছেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল স্টিফেন ওব্রেইন। তিনি আরো বলেছেন, 5 বছর বয়সের নিচে শিশুদের মধ্যে প্রতি 10 মিনিটে একজন মারা যাচ্ছে। চরম দারিদ্র্য, যুদ্ধ এবং সৌদি নেতৃত্বাধীন বাহিনীর নৌপথে নিষেধাজ্ঞার কারণে দেশটিতে চরম খাদ্য সংকট বিরাজ করছে। দেশটির 1,40,00,000 মানুষ খাদ্য সংকটে ভুগছে। এদের মধ্যে 22 লাখ শিশু পুষ্টিহীনতা এবং 5 লাখ শিশু ভয়াবহ পুষ্টিহীনতায় ভুগছে। ওব্রেইন সৌদি নেতৃত্বাধীন জোটের প্রতি নো ফ্লাই জোন তুলে নেয়া এবং রাজধানী সানার বিমানবন্দর খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন। আন্তর্জাতিক সময়ে আরো যা দেখবেন। ইসলামের সন্ত্রাসের কোনো স্থান নেই, নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের আলোচনা সভায় বক্তারা। দেশে জঙ্গিবাদী রাজনীতি নিষিদ্ধের দাবি। নিউ ইয়র্কে একটি যাত্রীবাহী বাসকে পিকআপ ট্রাকের ধাক্কা দেওয়ার ছবি প্রকাশ করেছে কর্তৃপক্ষ। সম্প্রতি এই দুর্ঘটনায় নাটকীয়ভাবে বেঁচে যান কয়েকজন যাত্রী। এতে 6 জন আহত হলেও সবাই আশঙ্কামুক্ত রয়েছেন। পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে গেলে দ্রুত গতিতে বাসটিকে ধাক্কা দেয়। বাসটি হঠাৎ একটি ট্রাফিক সিগন্যালে পড়ায় চালক গাড়িটিকে সরাতে না পারায় এই দুর্ঘটনা ঘটে বলে জানায় স্থানীয় গণমাধ্যম। এরই মধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। গত কয়েকদিনের টানা বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধসে বিপর্যস্ত হয়ে পড়েছে পেরুর বেশ কয়েকটি শহর। বন্যা ও ধসের কারণে দেশটির দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের কিছু সড়ক মহাসড়ক ভেঙে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। শুক্রবার আরেকুইপা শহরে প্রবল স্রোতে একটি গাড়ি ট্রাকের ওপর আছড়ে পড়লে 3 আরোহী নিহত হয়। ক্যামেরায় ধরা পড়া দৃশ্যটিতে দেখা যায়, রাস্তায় বন্যার পানি ও পাহাড়ি ঢলের বিপরীতে যেতে থাকা গাড়িটি চালক নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হলে কয়েক সেকেন্ডের মধ্যেই তার দুর্ঘটনার শিকার হয়। কাদা ও পানির স্রোতের কারণে কোনো কোনো স্থানে যানবাহন কয়েকদিন পর্যন্ত আটকে আছে বলে খবর পাওয়া গেছে। শুক্রবার দেশটির জরুরি ব্যবস্থাপনা বিভাগ জানায়, বন্যা ও ভূমিধসে অন্তত 30,000 মানুষ ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। এছাড়া 7,000-এরও বেশি বাড়িঘর ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানানো হয়। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে পরিচিতি বৈঠক করেছেন সংস্থাটিতে নিযুক্ত মার্কিন প্রতিনিধি নিকি হ্যালি। শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে মহাসচিবের কাছে প্রার্থিতা তুলে ধরেন তিনি। গুতেরেসের সঙ্গে বৈঠকে মার্কিন মূল্যবোধ সমুন্নত রেখে যে কোনো সমস্যায় সহযোগিতার আশ্বাস দেন হ্যালি। তিনি আশা প্রকাশ করে বলেন, বৈশ্বিক নানা প্রেক্ষাপট ও সংকট মোকাবেলায় জাতিসংঘ মহাসচিবের সঙ্গে নতুন মার্কিন প্রশাসনের ইতিবাচক সম্পর্ক তৈরি হবে। 2011 সাল থেকে সাউথ ক্যারোলাইনার গভর্নর হিসেবে দায়িত্ব পালন করা নিকি হ্যালিকে জাতিসংঘে প্রতিনিধি হিসেবে ট্রাম্পের মনোনয়নের পর গত 24শে জানুয়ারি চূড়ান্ত অনুমোদন দেয় সিনেট। তিনি ওবামার মেয়াদে থাকা সামান্থা পাওয়ারের স্থলাভিষিক্ত হলেন। পাকিস্তান জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের সময় অন্তত 60 জন ভারতীয় জেলেকে আটক করেছে পাকিস্তানের মেরিটাইম সিকিউরিটি কর্তৃপক্ষ। এ সময় তাদের কাছ থেকে 10টি নৌকা ও মাছ শিকারের বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়। গত বৃহস্পতিবার থেকে পাকিস্তানের মেরিটাইম সিকিউরিটি ফোর্স অভিযান চালিয়ে তাদের আটকের পর শুক্রবার পুলিশের কাছে সোপর্দ করে। পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে অবৈধভাবে পাকিস্তান সীমায় প্রবেশ ও মাছ ধরার অভিযোগে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। বিভিন্ন সময় অবৈধভাবে মাছ শিকারের সময় ভারতীয় জেলেদের আটক করে থাকে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। গেল বছরের ডিসেম্বর মাসে অন্তত 220 জন ভারতীয় জেলেকে কারাগার থেকে মুক্তি দেয় পাকিস্তান। এরপর চলতি বছরের জানুয়ারি মাসে আবারও 218 জন জেলেকে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
শ্রীলঙ্কার বর্তমান সরকারের পদত্যাগের দাবি জানিয়েছে দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে। শুক্রবার রাজধানী কলম্বোতে এক জনসমাবেশে এ দাবি জানান তিনি। দেশ পরিচালনার ক্ষেত্রে অব্যবস্থাপনা ও উন্নয়নে যথেষ্ট ভূমিকা পালনে ব্যর্থতার অভিযোগ করে এ দাবি করেন তিনি। এর মধ্য দিয়ে তিনি বর্তমান প্রেসিডেন্ট সিরিসেনাকে হটিয়ে আবারও ক্ষমতায় আসার পরিকল্পনা করছেন বলে ধারণা করা হচ্ছে। ভারতের রাজস্থানে শুটিং চলাকালে হামলার শিকার হয়েছেন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় লীলা বানসালী। ভেঙে ফেলা হয়েছে শুটিংয়ের বেশ কিছু যন্ত্রপাতিও। সংবাদ মাধ্যম জানায়, শনিবার জয়পুর শহরের ঐতিহাসিক জয়গড় কেল্লায় রানী পদ্মিনীর জীবন কাহিনী নিয়ে রচিত পদ্মাবতী সিনেমার শুটিং চলছিল। এ সময় চলচ্চিত্রটিতে ইতিহাস বিকৃত করা হয়েছে এমন অভিযোগে শুটিং স্পটে হামলা চালায় রাজপুত কার্নি সেনার সমর্থকরা। এই ঘটনার পর শুটিং বন্ধ করে দেন নির্মাতা বানসালী। এর মধ্যেই হামলার ঘটনায় নিন্দা জানিয়ে এর যথাযথ বিচারের দাবি জানিয়েছেন বলিউড তারকারা। হামলার ঘটনায় জড়িত 5 জনকে আটক করেছে পুলিশ। চলে গেলেন প্রখ্যাত ব্রিটিশ চলচ্চিত্র তারকা স্যার জন ভিনসেন্ট হার্ট। 1 বছর ক্যান্সারের সঙ্গে লড়ে শুক্রবার তিনি মারা যান বলে নিশ্চিত করেন তার এক মুখপাত্র। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 77 বছর। বাফটা অ্যাওয়ার্ড জয়ী গুণী এর অভিনেতা 1940 সালের 22শে জানুয়ারি ডার্বিশায়ারের চেস্টারফিল্ডে জন্মগ্রহণ করেন। ড্রামা ফিল্ম দ্য এলিফ্যান্ট ম্যান এ এলিয়েনের চরিত্রে অনবদ্য অভিনয় করে বিশেষ প্রশংসা অর্জন করেন তিনি। এছাড়াও দীর্ঘ 6 দশকেরও বেশি সময়ে হ্যারি পটার সহ 120টিরও বেশি সিনেমা ও টিভি সিরিজে অভিনয় করেছেন তিনি। মনোনয়ন পেয়েছেন অস্কার পুরস্কারের জন্য। জন হার্টের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হলিউড তারকারা। জঙ্গিবাদকে ভয় না পেয়ে তাদের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ। তিনি আরো বলেছেন, ইসলামে সন্ত্রাসের কোনো স্থান নেই। শুক্রবার নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। এতে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন বলেন, হলি আর্টিজানের ঘটনা বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিস্তু তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শুক্রবার নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেট জঙ্গিবাদ প্রবাসীদের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন ও নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসানও আলোচনা সভায় বক্তব্য রাখেন। জঙ্গিবাদ মোকাবিলায় সরকারের জিরো টলারেন্স নীতি তুলে ধরেন কনসাল জেনারেল শামীম আহসান। সন্ত্রাসবাদ দেশকে হুমকির মুখে ফেলে দিচ্ছে বলে মন্তব্য করেন মাসুদ বিন মোমেন। হোলি আর্টিজানে যে ঘটনা ঘটলো এবং সেখানে জাপান এবং ইটালির মতো দুটি দেশ যারা আমাদের জন্য অত্যন্ত অত্যন্ত আপনার বন্ধুবাহাপন্ন এবং আমাদের জন্য খুবই তাদের দরদ রয়েছে, এরকম দুটো দেশের সাধারণ জনগণ বা একদম নিরপরাধ তাদেরকে যেভাবে মারা হয়েছে, তারপরে আমাদের বহির্বিশ্বে আমাদের ভাবমূর্তি অনেকখানি কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা স্বীকৃত যে বাংলাদেশ এখন এই যে কিছু এক্সট্রিমিস্ট এলিমেন্ট ছিল তারা সরকারের সময়োচিত এবং দৃঢ় পদক্ষেপের কারণে তারা এখন কোণঠাসা হয়েছে, হয়তো নিশ্চিহ্ন হয়নি, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত নীতি হচ্ছে জিরো টলারেন্স। মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ বলেন, জনসমর্থন না থাকায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে দেশকে অকার্য করার ষড়যন্ত্রে ব্যর্থ হয়েছে জঙ্গিবাদী রাজনীতি। তবে যুব সম্প্রদায়ের চিন্তাভাবনার বিপর্যয় ঠেকাতে না পারলে দেশ হুমকির মুখে পড়বে বলে মনে করেন তিনি। জামাত ইসলামী ওরা এখনো দমিত হয়নি। আমরা বারবার এই কথা দাবি করে আসছি, এখানেও দাবি করছি। একটা কোনাতে যদি ইঁদুর পরে মারা যায়, যতক্ষণ পর্যন্ত আগে ইঁদুরটা সাফ না করা হবে, 1000 বালতি তুললেও কি হবে না, গোয়ার পানি পাক হবে না। জামাত ইসলামীর থেকে যদি বা এই ভাবধারা থেকে আমাদের দেশকে যদি পাক না করা হয়, তাহলে এদের উপরে শাস্তি প্রয়োগ যতই করা হোক, আমার দেশের মাটিকে পাক করা যাবে না।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের আমন্ত্রণে যুক্তরাষ্ট্র সফররত মাওলানা ফরিদ উদ্দিন মাসউদের আগামী মাসের শুরুর দিকে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে। এছাড়া জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তার। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। চীনের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের কোটি কোটি মানুষ চীনা নববর্ষ পালন করছে। এ উপলক্ষে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য আয়োজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। বিশ্ববাসীর শান্তি ও উন্নয়ন কামনা করে ধর্মীয় উপাসনালয়ে আয়োজন করা হয় বিশেষ প্রার্থনার। চীনা পঞ্জিকা অনুযায়ী এবছরকে মোরগ বর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছে। শুক্রবার রাতেই বর্ণিল আয়োজনে চীনা চান্দ্রবর্ষকে বরণ করে নেয় সেদেশের মানুষ। এ উপলক্ষে গালা স্প্রিং ফেস্টিভ্যালের মনোমুগ্ধকর আয়োজন সরাসরি সম্প্রচার করে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। চীনা পঞ্জিকা মতে এবছরকে মোরগের বর্ষ হিসেবে ঘোষণা করায় গৃহপালিত এই প্রাণীর সাজে নৃত্য পরিবেশন করা হয়। মোরগের বছরে যারা জন্ম নেয় তারা সাহসী, দায়িত্বশীল ও সময়নিষ্ঠ হয় বলে মনে করেন চীনারা। চীনা নববর্ষ আমাদের ঐতিহ্যবাহী উৎসব। সারা বছর কঠোর পরিশ্রম করার পর এ সময় আমরা বাড়ি ফিরি এবং পরিবারের সবার সঙ্গে আনন্দ ও শান্তিপূর্ণ সময় কাটাই। পরিবারের ভালোবাসা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরিবারের সবাই একসঙ্গে উৎসবটি পালন করার জন্য সারা বছর আমরা এই দিনটির অপেক্ষায় থাকি। বেইজিং এ বায়ু দূষণের কারণে এবার নতুন বছরকে বরণ করে নিতে আতশবাজি উৎসবের আয়োজন থেকে বিরত থাকার নির্দেশ দেয় স্থানীয় কর্তৃপক্ষ। আকাশে আলোর ঝলকানি দেখা না গেলেও চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলে আয়োজন করা হয় ফায়ার ড্রাগন ডান্সের। প্রায় 30 জন কুশলী ড্রাগন সেজে ব্যতিক্রমে এই নাচে অংশ নেন। চীন ছাড়াও বর্ণাঢ্য আয়োজনে এশিয়ার বিভিন্ন দেশ ও যুক্তরাষ্ট্রে চলছে চান্দ্রবর্ষ বরণ। অঞ্চল ভেদে চীনা নববর্ষের রীতিনীতি কিছুটা ভিন্ন হলেও এটি দখল করে নিয়েছে বিশ্বের সবচেয়ে আলোচিত ও সমাদৃত বর্ষবরণের আসন। শনিবার মাঝরাতে চান্দ্রবর্ষ বরণ উপলক্ষে নানা রঙের চোখ ধাঁধানো আতশবাজির ঝলকানিতে উদ্ভাসিত হয় নিউ ইয়র্কের আকাশ। চীনা নববর্ষের রং লাল আর সোনালী রঙে আলোকিত করা হয় ম্যানহাটনের এম্পায়ার স্টেট বিল্ডিং। জাপানের ইয়োকোহামা শহরে 150 বছরের পুরনো ঐতিহ্যবাহী উপাসনালয়ে প্রার্থনার আয়োজন করা হয়। চীনাদের পাশাপাশি জাপানিরাও এতে যোগ দেন। তারা বিশ্ববাসীর শান্তি ও সুস্বাস্থ্য কামনা করেন। ভারতেও জমকালো আয়োজনে বরণ করা হয় চীনা চান্দ্রবর্ষকে। এ উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হয় পূর্ব কলকাতার চায়না টাউনকে। শুক্রবার রাতে এ অঞ্চলে বসবাসকারী চীনারা এক বর্ণাঢ্য র্যালি বের করে। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। উৎসব মানে আনন্দের উপলক্ষ, যে উপলক্ষ অন্ধকার ও খারাপ কিছুকে ফেলে দিতে পারে বাতিলের খাতায়। অন্তত চীনের লণ্ঠন উৎসবে গেলে এমনটাই মনে হবে। ঐতিহ্যবাহী এই উৎসবকে কেন্দ্র করে নানা রঙে ঢঙে সেজেছে পুরো চীন। চীনের নববর্ষের সবচেয়ে বড় আকর্ষণ লণ্ঠন উৎসব। আর এই উৎসবকে কেন্দ্র করে গোটা চীন সেজে উঠেছে উৎসবের রঙে। দেশটির ঝেজিয়াং প্রদেশের ঐতিহ্যবাহী কুজৌ শহরের 8 কিলোমিটার রাস্তা জুড়ে প্রায় 300 বাড়িতে আলোকসজ্জার পাশাপাশি তৈরি করা হয়েছে নানা ভাস্কর্য, যা মুগ্ধ করছে দর্শনার্থীদের। এই আলোকসজ্জা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এগুলো শৈল্পিক চিন্তা মাথায় রেখে তৈরি করা হয়েছে, আর আলোর ভাস্কর্যগুলো উৎসবে ভিন্ন মাত্রা যোগ করে থাকে। এদিকে চীনের শানডং প্রদেশের জিনান শহরে নতুন বছরের আগমন উপলক্ষে উৎসবের আয়োজন করা হয়। শান্তি এবং সমৃদ্ধির প্রত্যাশায় শহরের বাসিন্দারা নয়ন জোড়ানো আলোকসজ্জার আয়োজন করেছেন। লণ্ঠন উৎসবের দিন চীনারা তাদের পরিবার ও বন্ধুদের সঙ্গে আনন্দঘন সময় উদযাপন করেন। প্রিয় খাবারের পাশাপাশি থাকে ঐতিহ্যবাহী নানা খাবারের আয়োজন। প্রতি বছরই চীনারা লণ্ঠন উৎসবের বিষয় পাল্টান, যা নির্ভর করে চাইনিজ রাশিচক্রের 12টি প্রাণীর উপর। এগুলো হলো ইঁদুর, ষাঁড়, খরগোশ, ড্রাগন, সাপ, ঘোড়া, ভেড়া বা ছাগল, বানর, কুকুর, শূকর ও মোরগ। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। ভারতের পশ্চিমবঙ্গে আন্দোলনের নামে সরকারি বেসরকারি সম্পদের ক্ষতি সাধন করা হলে সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শুক্রবার কলকাতার রেড রোডে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। ক্ষতিপূরণ না দিতে পারলে অভিযুক্ত হামলাকারীর বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল জব্দ করা হবে বলেও জানান মমতা। তিনি বলেন, এ সংক্রান্ত একটি আইন তৈরি করা হচ্ছে, যা শিগগিরই বিধানসভায় পাশ করা হবে। কোনোভাবে আন্দোলনের নামে ধ্বংস করার প্রবণতা মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আমরা আমাদের
এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। 7টি মুসলিম প্রধান দেশের অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে 4 মাসের নিষেধাজ্ঞায় ট্রাম্পের সই, না মানার ঘোষণা নিউ ইয়র্ক মেয়রের। ট্রাম্পের সঙ্গে থেরেসা মের বৈঠক, রাশিয়ার ওপর মার্কিন অবরোধ বহাল রাখার পক্ষে ব্রিটিশ প্রধানমন্ত্রী। মস্কোর সঙ্গে সুসম্পর্ক চাইলেও এর কোনো নিশ্চয়তা নেই বললেন ট্রাম্প। অভ্যুত্থান চেষ্টায় জড়িত 8 তুর্কি সেনাকে গ্রিসের ফেরত না দেওয়ার সিদ্ধান্তে তুরস্কের ক্ষুব্ধ প্রতিক্রিয়া। দেশটির সঙ্গে শরণার্থী চুক্তি বাতিলের হুমকি আঙ্কারার। এবং বর্ণিল আয়োজনে দেশে দেশে চীনা চান্দ্র বর্ষ বরণ, বিশ্ববাসীর শান্তি ও উন্নয়ন কামনায় ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা। এই ছিল আন্তর্জাতিক সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ে।